ওকে। তো আমরা হচ্ছে আজকের এই লেকচারে আমাদের যে লেকচার 6টা আছে বেসিক্যালি ওইটার যে প্রবলেম গুলো আছে ওগুলো একটু দেখার চেষ্টা করব। সো এখানে আমাদের একটা কোয়েশ্চেন 1 দেওয়া আছে। তো মোটামুটি সার্কিট দেখে আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে তোমার কি একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর সার্কিট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে একটা কথা বলছে, সোজা কথা হচ্ছে যে প্রথম পার্টটা একটু বাদ দিই। এখানে বলছে তোমাকে একটা ক্লক সিগন্যাল জেনারেট করতে হবে 1 মেগাহার্জে। ঠিক আছে, অর্থাৎ তার মানে আমাকে এমন একটা সিগন্যাল জেনারেট করতে হবে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্জ। সাপোজ উই ওয়ান্ট টু সাপ্লাই দিস ক্লক সিগন্যাল ফ্রম দি স্কোয়ার ওয়েভ জেনারেটর সার্কিট। তার মানে যেই তুমি সিগন্যালটা জেনারেট করবে সেটা একটা স্কোয়ার ওয়েভই হবে, এটাও বলে দিছে। আর স্কোয়ার ওয়েভ জেনারেটর সার্কিট টু স্টাডি ইন, আচ্ছা যাই হোক, স্যাচুরেশন আউটপুট ভোল্টেজ অফ ওপেম সিমেট্রিক। আচ্ছা, এটা একটু কথা আছে। ওপেম্পের আউটপুট ভোল্টেজ সিমেট্রিক, এটার কথা মানে হচ্ছে যে তোমার যে স্কোয়ার ওয়েভটা জেনারেট হবে, হ্যাঁ, দেখো স্কোয়ার ওয়েভটা জেনারেট হবে, দেখো আমরা জানি কি স্কোয়ার ওয়েভটা ভিএইচ থেকে ভিএল পর্যন্ত কি করে, অসিলেট করে, তাই না? এভাবে ভিএইচ ভিএল, হ্যাঁ, এটা হচ্ছে ভিএল। এখন দেখো সিমেট্রিক কথার মানে হচ্ছে যদি উপরের দিকে এটা কত যায়, +10 হয়, নিচের দিকেও ম্যাক্সিমাম কত হবে, -10 হবে। তাহলে দেখো তো জিনিসটা সিমেট্রিক হচ্ছে না? উপরে 10 নিচে 5 হলে তো সিমেট্রিক হতো না। তার মানে দেখো আমার হাই ভোল্টেজটা যদি ইউ হতো, তাহলে লো ভোল্টেজটা কি হবে, -ইউ। তো এই কেসকে আমরা বলি কি, আমাদের সিমেট্রিক আউটপুট বলি। ঠিক আছে, অর্থাৎ অ্যামপ্লিটিউড পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই কি হবে, ইকুয়াল হবে। ওকে, আচ্ছা। তো এই সিচুয়েশনগুলো চিন্তা করে তোমাকে বলছে ডিউটি সাইকেলটা ক্যালকুলেট করতে, কনসিডারিং দ্য সিমেট্রিক আউটপুট ভোল্টেজ। হচ্ছে সিমেট্রিক মানে হচ্ছে হাই আর লো দুটাই কি হবে, ম্যাগনিটিউডের দিক থেকে সেম, বাট সাইন অপোজিট হবে। ঠিক আছে, সো আমরা জানি একটা স্কোয়ার ওয়েভ জেনারেটরে আমাদের সার্কিট যদি আমরা একটু চিন্তা করি, আমাদের সার্কিট ছিল এরকম যে এটা মাইনাস এটা প্লাস ছিল, এটা R1 ছিল, এটা R2 ছিল, এখানে আমাদের RX ছিল, আর এখানে আমাদের কি ছিল, CX ছিল। তো আমরা জানতাম কি আমাদের স্কোয়ার ওয়েভটা যখন অসিলেট করে তখন সে কিছুক্ষণ হাই থাকে, কিছুক্ষণ কি থাকে, লো থাকে। তো যত সময় যাবত সে হাই থাকে তাকে বলি আমরা T1, আর যতক্ষণ লো থাকে তাকে বলি কি আমরা T2। ঠিক আছে, এখন T1 সমান সমান কি ছিল, T1 সমান সমান ছিল টাউ, where tau is time constant equals to RX CX। ওকে, আচ্ছা, এটা RX। তো দেখি টাউ ইন্টু ln কি ছিল, আমি শর্টকাটে বলছিলাম এই ফর্মুলাতে উপরে দুটাই ভিএস বসাবা যেহেতু হাইয়ের জন্য, তারপর মাইনাস উল্টাটা বসাবা VLT মাইনাস VUT। ঠিক আছে, আর সিমিলারলি T2 হবে তোমার টাউ ইন্টু ln, যেহেতু লো এর জন্য বের করতেছে T2, VL মাইনাস VUT, VL মাইনাস VLT। ওকে, এখন দেখো আমাদেরকে এটা একটু সলভ করতে হবে সামনে এগিয়ে গিয়ে। তো আমরা দেখি আমাদের ভিইউটি কি ছিল। ভিইউটি ছিল আমাদের ফর্মুলা অনুসারে কি ছিল, ফর্মুলা অনুসারে ছিল আমাদের কি R1/R1 প্লাস R2 ইন্টু VH। আচ্ছা দেখি ওরা কি সার্কিটের নিচে R1 এ দিছিল কিনা, হ্যাঁ R1 এ দিছিল। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে বলছিলাম তোমাদেরকে। তো এভাবে যদি থাকে তাহলে উপরে বসবে R1 R2। আর দেখো আমরা একটা কাজ করব, আমাদের ভিএলটিটা কত, ভিএলটিটা হচ্ছে R1/R1 প্লাস R2 ইন্টু VL। তো আমি তোমাদেরকে বলছিলাম যে ক্লাসে যে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই R1/R1 প্লাস R2, তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এটা ঝামেলা করবো তো এটাকে আমরা এ ধরে নিব, ছোট হাত থেকে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো এটার ভ্যালু হচ্ছে এ, আর ভিএইচ এর ভ্যালু হচ্ছে ইউ, তাহলে এ ইউ লিখতে পারি। সিমিলারলি এটার ভ্যালু এ, আর এটার ভ্যালু হচ্ছে -ইউ, তাহলে এখানে কি লিখতে পারি, -এ ইউ। ওকে, সো T1 সমান সমান হবে তোমার টাউ ইন্টু ln, ভিএইচ হবে ইউ, আর ভিএল হচ্ছে -এ ইউ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ ইউ। এই যে এই ফর্মুলাতে বসালে ভিএইচ কত, ইউ, ভিইউটি হচ্ছে কত, এ ইউ, বসালে -এ ইউ। সো কাটাকাটি করলে আমাদের যেটা থাকে, আমি ইউ কমন নিতে পারি, কাটাকাটি করলে থাকবে টাউ ln 1 + a/1 - a। ঠিক আছে, সিমিলারলি আমি যদি T2 কে চিন্তা করি, T2 হবে টাউ ln, আচ্ছা ভিএল, ভিএল এর জায়গায় কি বসাবো, মাইনাসে, আর ভিইউটির জায়গায় কি বসাবো, এই, সো -au। আর এখানে আবার কত বসাবো, ভিএল এর জায়গায় -এ, আর ভিএলটির জায়গায় হবে -au, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, +au। তো আমি উপরে অ্যাকচুয়ালি কমন নিবি এবারে, দেখো উপরে অ্যাকচুয়ালি -এ কমন নেবো। দেখো -এ কমন নিলে অ্যাকচুয়ালি কি থাকে, এখানে থাকে 1 + au, এখানে থাকে -এ কমন নিলে 1 - au। ঠিক আছে, ওকে, কিরে দুই জায়গায় দুই রকম হলো কেন? ও সরি সরি, এখানে একটু কাজ করি, এটা আসলে এ না, এটা ইউ হবে। ভিএল এর ভ্যালু তো অ্যাকচুয়ালি আমরা -ইউ ধরছি। ঠিক আছে, ভিএল এর ভ্যালু কি ধরছি, -ইউ, সো এটা হবে -ইউ, এটা -ইউ। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি -ইউ কমন নিবো আমরা। সো -ইউ কমন নিলে 1 + a থাকবে, এখানে -ইউ কমন নিলে 1 - a থাকবে। ওকে, তো মাইনাস মাইনাস কাটা আমাদের থাক কি, টাউ ইন্টু ln
ওয়ান প্লাস এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ। সো একটু যদি মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, দেখো টাউ ওয়ান আর সরি টি ওয়ান আর টি টুর ভ্যালুটা সেম আসছে। আমাদের টি ওয়ান আসছে কত? টি ওয়ান আসছে টাউ এলএন ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ, ওয়ার টি টু আসছে কত? টাউ ইন্টু এলএন ওয়ান প্লাস এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ। সো দুটাই আমাদের সমান না? তো আমরা যদি এখন ডিউটি সাইকেল বের করতে যাই, আচ্ছা এর আগে একটা কাজ করি, আমাদেরকে কি কি বের করতে বলছে আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদেরকে ডিউটি সাইকেল বের করতে বলছে, টাইম পিরিয়ড বের করতে বলছে। ওকে, সো আমরা টাইম পিরিয়ডটা বের করে ফেলি। যাই হোক, টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি কি হবে, টি ওয়ান প্লাস টি টু দুটাকে সাম করবো। আচ্ছা সাম করলে কি হবে, দেখো দুটো তো সেম জিনিসটা। তাহলে টু টাউ এল এন ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই কি হবে ওয়ান মাইনাস এ। এবার একটা কাজ করবো, এর ভ্যালুটা বসে দেবো। এর ভ্যালু কত ছিল অ্যাকচুয়ালি? আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু, এটাকে আমরা এ ধরে নিয়েছিলাম তাই না? আচ্ছা এটার ভ্যালুটা বসাই দিই। আহ ওকে, সো টু টাউ এল এন ওয়ান প্লাস আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। তো এটা হয়ে যাবে টু টাউ এল এন। আমি যদি উপরে এলসিএম নিই তাহলে হবে আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ওয়ান, আর নিচে হবে তোমার কি আর ওয়ান প্লাস আর টু। সো আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর ওয়ান। তো আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এই আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান প্লাস আর টু কাটাকাটি চলে যাবে, আর উপরে থাকবে কি তোমার আর টু প্লাস টু আর ওয়ান, আর নিচে থাকবে শুধু একটা আর টু। সো আমি যদি আর টু দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিই তাহলে পাবো কি টু টাউ এল এন ওয়ান প্লাস টু ইন্টু আর ওয়ান বাই আর টু। এটাই আমাদের টাইম পিরিয়ডের ইকুয়েশন। এটাই আমাদের কাছে জানতে চাইছে, এটা হচ্ছে আমাদের দুই নম্বরের অ্যান্সার। এবার হচ্ছে এক নম্বরের অ্যান্সারটা বের করি। এক নম্বর হচ্ছে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল আমরা কিভাবে বের করি? ডিউটি সাইকেল বের করি টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু, রাইট? আচ্ছা বা বলতে পারি টি ওয়ান বাই কি টি না। আচ্ছা দেখো টি ওয়ান কত ছিল আমাদের? টাউ এল এন, এটা না? টাউ এল এন ওয়ান প্লাস এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ, বসাই দিই টাউ এল এন ওয়ান প্লাস এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ। আর টি এর ওই ফর্মুলাটা বসাই, যে এটা টু টাউ ইন্টু এল এন ওয়ান প্লাস এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ। সো টু টাউ ইন্টু এল এন ওয়ান প্লাস এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ। আর ডিউটি সাইকেল যেহেতু আমরা একটু 100% দিয়ে সেলে মাল্টিপ্লাই করে নিতে পারি, তাহলে আসে কত? দেখো এই পোর্শন পুরোপুরি কাটাকাটি যাবে, একটা হাফ থাকবে 100% থাকবে। সো আমাদের ডিউটি সাইকেল হবে কত? 50%। ওকে, সো আমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। এখন তোমাকে বলছে রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করতে, এই টাইম পিরিয়ডটা অবজার্ভ করতে। আচ্ছা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে একটু আসি। আহ, দেখো আমাদের এই কোয়েশ্চেনে আমরা টি পাইছি, রাইট? টি সমান সমান অ্যাকচুয়ালি কি পাইছি? টু টাউ এল এন ওয়ান প্লাস টু ইন্টু আর ওয়ান বাই আর টু, এটা পাইছি না? আচ্ছা এটা কি আমাদের টি। ওকে, এখন দেখো টাউ এর মধ্যে আবার আর এক্স সি এক্স আছে, রাইট? আর এক্স সি এক্স এল এন ওয়ান প্লাস টু আর ওয়ান বাই আর টু, আর এটা কত আমাদের টি। এখন দেখো আমাদেরকে কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে বলছে। যদি আমরা একটু দেখি, আমাদের যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করতে বলা হয়েছে এখানে সেটা হচ্ছে 1 মেগাহার্টজ। ওকে, আচ্ছা ফ্রিকোয়েন্সি যদি 1 মেগাহার্টজ হয় তাহলে আমরা কি জানি টি সমান সমান 1/f। আর এটা কি 10⁶ হার্টস, বসলে কি পাবা 10⁻⁶ সেকেন্ড পাবা। তার মানে এমন একটা সিগন্যাল জেনারেট করতে হবে যার টাইম পিরিয়ড কত? 10⁻⁻6। ওকে, আচ্ছা। তো এবার আমরা একটা কাজ করি, টি এর ভ্যালু কত বসিয়ে 10⁻⁻6, আর লেট অ্যাজিউম করে নিই যে আর ওয়ান আর আর টু ভ্যালুটা আমরা অ্যাজিউম করতে পারবো। ঠিক আছে, লেট এই পোর্শনটা আমরা অ্যাজিউম করে নিই, যেহেতু আমাদেরকে রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটরের ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা এই পোর্শনটুকু অ্যাজিউম করে নিই, এটা ধরে নিই ওয়ান হবে, ধরে নিই। তাহলে দেখো কিভাবে আর ওয়ান বাই আর টু ওয়ান হতে পারে। রিজন একদম সিম্পল, সেটা হচ্ছে আর ওয়ান সমান সমান আমি 10 কে ধরে নিচ্ছি, আর টু কত ধরে নিচ্ছি 10 কিলো ওহম, এটা আমরা চুজ করছি। চুজ করলে দেখো তো এই আর ওয়ান বাই আর টু রেশিওটা কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে কত থাকে? টু আর এক্স সি এক্স এল এন ওয়ান প্লাস টু। ওকে, সো এখান থেকে দেখি আর এক্স সি এক্স এর ভ্যালুটা কত আসে। 10⁻⁻6। আচ্ছা এটা কিন্তু আমাদের করার জিনিস আর কি, হ্যাঁ মানে এটার অ্যান্সার যে একেবারে ওটার সাথে হুবহু মিলবে এমন না, কারণ এখানে কিন্তু ফ্র্যাকশনের ব্যাপার স্যাপার থাকবে, ওটা নিয়ে একটু পরে আসছি। 2.55 × 10⁻⁷ এটা আসছে। ওকে, আচ্ছা তুমি তোমাকে আর আর সি এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন তুমি এই প্রশ্নটুকু জেনারেট করতে পারো। তো আমি তোমাদেরকে বলছিলাম আগে যে এগুলো কিভাবে করতে হয়। তো এখন দেখি আমরা একটা কাজ করি, আর এক্স কিছু একটা ধরে নিই। আর এক্স ধরে নিই ধরো 1 কিলো ওহম। ঠিক আছে, আর এক্স ধরে নিই 1 কিলো ওহম। আর এক্স যদি আমি 1 কিলো ওহম ধরি তাহলে আহ, আমার সিএক্সটা কত আসবে দেখি তো। সিএক্স আসবে 4.55 × 10⁻⁷, আর এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি এই পাশে, ওটা কি হবে 10⁻³ আকারে আসবে কিন্তু, হ্যাঁ। তো এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 4.55 × 10⁻⁻10 ফ্যারাড।
ওকে, এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু, কিন্তু একটা প্রবলেম আছে। এই ক্যাপাসিটেন্স যুক্ত কোনো ভ্যালু কি কখনো দেখছো? আচ্ছা, এটাকে যদি একটা দশমিক সামনে আনি, ফ্র্যাকশন, তাহলে এটা কি হবে? 0.455 ইন্টু 10⁻⁹ ফ্যারাড হবে না? তো আমরা বলতে পারি কি 0.455 ন্যানো ফ্যারাড বলতে পারি, রাইট? তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু আসছে। বাট এই রেজিস্ট্যান্সকে আমরা দেখছি 1K, হ্যাঁ দেখছি, 10K দেখছি, কিন্তু এই ক্যাপাসিটেন্স কিন্তু আমরা দেখিনি। দেখো, যদি কিছু না বলে তোমাকে পরীক্ষায়, এটুকুই তোমার অ্যান্সারে ঠিক আছে, বাট সিম্পলি তুমি যদি রিয়েলিস্টিক্যালি চিন্তা করো, এই ক্যাপাসিটেন্সকে আমরা আসলে পাইছি কখনো? এই ক্যাপাসিটেন্স তো পাইনি আমরা। তোমরা যদি একটু খেয়াল করতে পারো, দেখো 0.47 ন্যানোফেরাড এই রেঞ্জ বা 0.47 মাইক্রোফেরাড এই রেঞ্জের ক্যাপাসিটর গুলো পাইছি। তো তুমি বলো, তুমি এখন পরীক্ষায় মানে এই সিগন্যালটা জেনারেট করার জন্য ল্যাবে হলে কোন ক্যাপাসিটরটা ইউজ করতা? 0.47 ন্যানোফেরাড। সো দেখো, আমি ক্যালকুলেশন করে পাইছি আমাকে এমন একটা ক্যাপাসিটেন্স ইউজ করতে হবে যেটা হচ্ছে 0.455 ন্যানোফেরাড, বাট আমি যে ক্যাপাসিটেন্সটা ইউজ করবো সেটা কত? 0.47 ন্যানোফেরাড। ওকে, সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, এইটার একটা কনসিকুয়েন্সেস আছে না? কারণ দেখো, তুমি যেই ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে চাইছিলে সেটা কি এখন জেনারেট হবে? উত্তর হচ্ছে না। কিভাবে? দেখো, আমাদের নতুন সিগন্যালের টাইম পিরিয়ডটা কত হবে আমরা জানি, 2 r x c x ln 1 + 2 r1/r2। r1 r2 ভ্যালু তো আমরা জানি। তো 2 r x কত চুজ করছি? 1K, সো এখানে হবে 10⁻³ cx কত চুজ করছি? 0.47 ন্যানোফ্যারাড ইন্টু 10⁻⁹ আর1 আর2 তো সমান, তো এখানে পাবো 3। দেখি আমি যে নতুন সিগন্যালটা জেনারেট করতেছি মানে এই ক্যাপাসিটর ইউজ করে, তার টাইম পিরিয়ডটা কত আসতেছে সেটা একটু আমরা অবজার্ভ করি। ওকে, সো এটা আসছে টাইম পিরিয়ডটা, দেখো 1 মাইক্রোসেকেন্ড কিন্তু বরাবর আসেনি, -6 সেকেন্ড। ফ্রিকোয়েন্সিটা কত আসবে? এটাকে 1/t করে দিলে হয়ে যাবে, তাই না? 1/t। আচ্ছা দেখি, ফ্রিকোয়েন্সিটা আসছে আমাদের 968,339.6 হার্টস, বা বলতে পারি 0.968 মেগা হার্টস, তাই না? আমরা 1 মেগা হার্টসের সিগন্যাল জেনারেট করতে গেছি, পারছি? পারিনি। সো এটাই তোমাকে নেক্সট কোশ্চেনে করছে। দেখো, প্রথমে বলছে আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড এই কথাটা একটু খেয়াল করতে হবে, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স ভ্যালু। যদিও বা আমাদের ক্যালকুলেশনে 0.455 ন্যানোফ্যারাড আসছে, আমরা স্টিল স্ট্যান্ডার্ড ক্যাপাসিটরের ভ্যালু কত? 0.47 ন্যানোফ্যারাড, ওটা কিন্তু ইউজ করছি। এখন এই জন্য বলছে ক্যালকুলেট দ্য ডেভিয়েশন ইন ফ্রিকোয়েন্সি অফ ইউর ডিজায়ার্ড সার্কিট, অফ ইউর ডিজাইন সার্কিট, মানে আমি যে সার্কিটটা ডিজাইন করছি এখানে ডেভিয়েশনটা কত হয়েছে। তো দেখি, আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডেভিয়েশন সবসময় খেলবে, ডেভিয়েশন বের করতে হয় আমাদের যেটা ইনিশিয়াল, ইনিশিয়াল থেকে ফাইনালকে সাবট্রাক্ট, বা ফাইনাল থেকে ইনিশিয়াল সাবট্রাক্ট ডিভাইড বাই 100%। ওকে, আচ্ছা, সো আমি একটু বলে দিই এটা কিভাবে করতে হয়। এটা হলে হচ্ছে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100%, এটা দিয়ে ডেভিয়েশন হিসাব করতে হয়। তাহলে বলো আমাদের ফাইনাল ভ্যালু কত আসছে? 0.968 মেগা হার্টস। ইনিশিয়ালি আমরা কত চাচ্ছিলাম? 1 মেগা হার্টস, ইনিশিয়াল 1 ইন্টু 100%। দেখো তো কত পার্সেন্ট ডেভিয়েশন আসছে। আচ্ছা, এটা যে একেবারে কোশ্চেনের সাথে মিলতে হবে এমন না, এটা তো তোমার ডিজায়ার্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে ভ্যালুগুলো চুজ করছো। ওকে, তো আমাদের -3.2%-এর একটা ডেভিয়েশন আসছে। তো ওদের সাথে নাও আসতে পারে, হু আনসার সেম। আচ্ছা, ওদের ওদের -3.17 কাছাকাছি আসছে। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমাদের আশা করি এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছো কি হয়েছে না হয়েছে। আর লাস্টে বলছে হাউ ক্যান ইউ ডিজাইন এ সিমেট্রিক্যাল অসিলেটর সার্কিট উইথ স্পেসিফিক ডিউটি সাইকেল লাইক 30%। আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রাখিও, আমরা এখানে এমন একটা সার্কিট ইউজ করছিলাম যেটা ছিল কি সিমেট্রিক, তার মানে কি ভিএইচ আর ভিএল এর মান সমান ছিল, আর কি ছিল? জাস্ট সাইন উল্টা ছিল, তাই না? ধরো একটা যদি 10 ভোল্ট হতো, একটা -10 ভোল্ট, তাহলে এই ক্ষেত্রে সাধারণত হয় কি আমাদের ডিউটি সাইকেল গুলো অলওয়েজ কত হয়? 50%ই হয়। তো তুমি যদি ডিউটি সাইকেল চাও 50 ছাড়া অন্য কোনো যদি ডিউটি সাইকেল চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভিএইচ আর ভিএল কখনো কি হওয়া যাবে না, মানের দিক থেকে ভিএইচ এর ম্যাগনিটিউড কোনটা অ্যাকচুয়ালি মডুলাস, ভিএল এর ম্যাগনিটিউড কোনটা ভিএল মডুলাস, এটা কখনো কি হওয়া যাবে না? ইকুয়াল হবে না। ইফ ইফ ভিএইচ ইকুয়ালস টু ইউ হয় আর ভিএল ইকুয়ালস টু যদি -ইউ হয়, তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি কি ভিএইচ এর ম্যাগনিটিউড আর ভিএল এর ম্যাগনিটিউড কি সেম না? ইন দ্যাট কেস আমাদের ডিউটি সাইকেল অলওয়েজ কত হবে? 50% হবে। সো তুমি যদি এদেরকে ছাড়া অন্য কোনো ভ্যালু চাও ডিউটি সাইকেলে, তাহলে তোমাকে অবশ্যই এই ভিএইচ আর ভিএল কে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এটাই জিজ্ঞেস করছে, হাউ ক্যান ইউ ডিজাইন এ সিমেট্রিক্যাল অসিলেটর সার্কিট উইথ স্পেসিফিক ডিউটি সাইকেল লাইক 30%। সো যেটা করতে হবে, ভিএইচ আর ভিএল কে কি করা যাবে না? ইকুয়াল রাখা যাবে না, এটাই তোমার অ্যান্সারে লিখছে। ওকে, ভিএইচ আর ভিএল ইকুয়াল রাখা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে একটা স্ট্রিট লাইটের সার্কিট তোমাদের সামনে দেওয়া আছে। তো এটা আমি ক্লাস 10 দেখাইছি। তো আরো একবার দেখানো যায় আর কি। হ্যাঁ, তো ইয়া না ইম্পর্টেন্স, আসলে দেখো ইম্পর্টেন্স বলতে আসলে এই ধরনের প্রবলেম অ্যাপ্লিকেশন বেস, তো একটু পরীক্ষা আসার চান্স বেশি থাকে। তো আমরা একটু দেখি, তোমাকে একটা স্ট্রিট লাইট কন্ট্রোলার বানাতে বলছো, তো স্ট্রিট লাইটের ব্যাপারে তো আমাদের সব জানাই আছে। নাও উই ওয়ান্ট টু ডিজাইন স্ট্রিট লাইট কন্ট্রোল সার্কিট ইউজিং শিমিট ট্রিগার
অ্যাজ শোন বিলো, দিস ডিজাইন এমপ্লয়িজ সিমিট ট্রিগার সার্কিট ইজ রোবাস্ট টু এনভায়রনমেন্ট নয়েজ। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে তোমার সিমিট ট্রিগার সার্কিটটা। ওকে, তোমাকে বলছে চুজ এন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু অফ সুইচিং ভোল্টেজ। তো দেখো, আমাদের সিমিট ট্রিগার সার্কিটটার মূল লক্ষ্য কি ছিল? আমাদের স্ট্রিট লাইটকে অন বা অফ করা। যখন আমাদের সূর্য উঠবে, ঠিক আছে, তখন আমাদের সুইচিং হবে একটা। হ্যাঁ, দেখো ধরো সূর্য উঠতেছে, সূর্য উঠলে কি হবে? এমন একটা সুইচিং হতে হবে সো দ্যাট আমাদের লাইটগুলো কি হয়ে যায়, লাইটগুলো অফ হয়ে যায়। ঠিক আছে, লাইট কি হয়ে যায়, অফ হয়ে যায়। আবার যখন সূর্য নিচে নেমে যাবে, হ্যাঁ, সানসেট হবে, সানসেটের সময় কি হবে, তোমার আরেকটা সুইচিং হতে হবে। তো সুইচিং এমন ভাবে হতে হবে যেন লাইট কি হয়ে যায়, আবার অন হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ সানসেটের সময় লাইট অন হবে সুইচিং হয়ে, আর যখন সান রাইজ করবে তখন সুইচিং হয়ে লাইটটা কি হয়ে যাবে, অফ। আমরা একটু দেখি, দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলছিলাম ফটো ডিটেক্টরের মূল কাজ কি, সে লাইটকে ভোল্টেজে কনভার্ট করবে, এতটুকুই আমরা মনে রাখবো। তার মানে তুমি সিম্পলি চিন্তা করো, ভোল্টেজ যত বেশি তার মানে কি লাইট তত বেশি না? ওকে, তার মানে সূর্যের আলো তত বেশি আসতেছে। তার মানে তুমি সিম্পলি চিন্তা করো, এই যে নিচে যে ঘন্টাগুলো দেওয়া, এটা হচ্ছে রাতের 1টা থেকে শুরু, 1টা 2টা 3টা 4টা। দেখো, সকাল 6টা থেকে 7টা এই মাঝখানে একটা শার্প চেঞ্জ আসছে। দেখো তার মানে কি হঠাৎ করে আলো বেড়ে গেছে। দেখো ওয়াই এক্সিস এর করেসপন্ডিং অ্যাকচুয়ালি কি, ভোল্টেজ। ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমাদের লাইটকে রিপ্রেজেন্ট করতেছে না, সূর্যের আলোকে। তো দেখো এই 6টা থেকে 7টার মাঝখানে একটা শার্প চেঞ্জ দেখতেছি। তার মানে নিশ্চয়ই এই 6টা থেকে 7টার মাঝখানে আমাদের সূর্য উঠছে। আর সানসেট যাচ্ছে কখন, দেখো এই যে এখান থেকে নামা শুরু করছে 16টা থেকে জাম্প হওয়া শুরু করছে, কিন্তু সবচেয়ে জাম্প হয়েছে কোথায়, 17টা থেকে 18টা বা 18 থেকে 19টা, এই রেঞ্জে দেখো 17 থেকে 19। তার মানে 5টা থেকে 7টার মধ্যে আমাদের সূর্যটা অস্ত গেছে। ওকে, তার মানে সিম্পলি, আই হোপ তোমরা বুঝতে পারছো সূর্য কখন উঠছে, সূর্য কখন অস্ত গেছে। যদি জিজ্ঞেস করো তাহলে আশা করি অ্যান্সার দিতে পারবে এগুলা। এখন একটু দেখি আমরা এখানে একটা লাইন টেনে, সুইচিং ভোল্টেজ যদি আমি এই রেঞ্জের মধ্যে ধরি, দেখো এখানে একটা লাইন টানছি। দেখো তো আমি দুইটা লাইন টানছি তোমাদের এখানে, দেখো তো, এই যে দুইটা লাইন টানছি, দেখো তো সূর্য যখন উদয় হয়েছে তখন তোমার অ্যাকচুয়ালি ভোল্টেজটা এই রেঞ্জের মাঝখানে, তো মানে হঠাৎ করে একটা শার্প চেঞ্জ দেখছিলাম না আমরা এই রেঞ্জের মাঝখানে। আবার যখন সূর্য অস্ত গেছে, দেখো তো এই রেঞ্জের মাঝখানে একটা শার্প চেঞ্জ দেখছি না সূর্যের ভোল্টেজের, অর্থাৎ ফটো মানে আমাদের যে লাইটের ভোল্টেজ করেসপন্ডিং। তো আমরা বলতে পারি কি যে তুমি যদি সুইচিং ভোল্টেজ হিসেবে এই রেঞ্জের মাঝামাঝি কোনো ভোল্টেজকে চুজ করো তাহলেই হবে। অ্যাকচুয়ালি বলতে পারি কি 0.82 থেকে শুরু করে 1.15, 0.82 ভোল্ট থেকে শুরু করে 1.15 ভোল্ট পর্যন্ত তুমি যদি যে কোনো ভোল্টেজকে কি করো, চুজ করো অ্যাজ এ সুইচিং ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ চুজ করে অ্যাজ এ সুইচিং ভোল্টেজ তাহলেই হবে। ওকে, মানে কিভাবে আসলে জিনিসটা, ধরো তুমি সুইচিং ভোল্টেজ হিসেবে চুজ করছো 0.9 ভোল্ট, এটার মানে হচ্ছে, দেখো 0.9 ভোল্টটা কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের 0.9 ভোল্ট, তাই না? তার মানে তুমি বলতে চাচ্ছো আমার এই ভিএস 0.9 ভোল্টের কথা মানে হচ্ছে যে আমার যখন সূর্যের আলোটা আসছে আমাদের ফটো ডিটেক্টরে এবং সে একটা ভোল্টেজ বানাচ্ছে, ভোল্টেজটা 0.8, এটার মানে কি, এটার মানে হচ্ছে সূর্য কিন্তু এখন উঠে নেই, তাই না? দেখো 0.9-এর নিচে, কিন্তু তার মানে আমার স্ট্রেট লাইটটাকে চালিয়ে রাখতে হবে। আর হঠাৎ করে ধরো সূর্যের আলোর কারণে তোমার ফটো ডিটেক্টরে ভোল্টেজ 1 আসছে। 1 আসা মানে কি, এটা 0.9-এর চেয়ে বড় না ছোট? 0.9-এর চেয়ে বড়, তার মানে সূর্য উঠে গেছে, তার মানে স্ট্রিট লাইটটাকে কি করতে হবে, এখন অফ করতে হবে। এটা আসলে তোমার উপর, ওরা সুইচিং ভোল্টেজটা এই সলিউশনে ইউজ করছে 1 ভোল্ট। সো ইটস আপ টু টোটালি ইউ। বাট তোমাকে একটা রেঞ্জটা বুঝে ধরতে হবে যে তুমি কত রেঞ্জের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের সূর্যের আলোর কারেসপন্ডিং যে ভোল্টেজ, ওটার একটা শার্প চেঞ্জ আসতেছে। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আমরা এখানে আরেকটা কোশ্চেন দিছে, তো তোমাকে বলছে চুজ এন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু অফ সুইচিং ভোল্টেজ ভিএস। তো এটা তোমাদের ইচ্ছা, তোর এখানে 1 ভোল্ট ধরে করছে। আচ্ছা, পরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমার একটু প্রবলেম আছে, তো তোমাদেরকে আমি দেখাইছিলাম। ধরো এটা একটা, ধরো সিমেট্রিক্যাল সার্কিট। আচ্ছা ধরো ইনভার্টিং সিমেট্রিক্যাল সার্কিট, হ্যাঁ। ওকে, ধরো এই ইনভার্টিং সিমেট্রিক্যাল সার্কিটের বা যে কোনো সিমেট্রিক্যাল সার্কিটের একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে এটা আসলে নয়েজ ইমিউন হয়ে থাকে অনেকটুকু। তো দেখো আমার ধরো এখানে একটা ভোল্টেজ আছে, আচ্ছা ধরো হিস্ট্রিসিস উইডটা ধরো হচ্ছে 0.1 ভোল্ট। ওকে, আচ্ছা, ওকে। এখন দেখো, ধরো এখানে তোমার সিগন্যালটা আছে। তো এখন এই সিগন্যালটা নয়েজের এগেনস্টে কতটুকু ইমিউন, দেখি আমরা। ধরো তোমার একটা নয়েজ আসছে, নয়েজের পিক টু পিক হচ্ছে ধরো, পিক টু পিক হচ্ছে ধরো 0.2 ভোল্ট। তাহলে কি হবে দেখো তো, নয়েজের পিক টু পিক 0 ভোল্ট, 0.2 ভোল্ট মানে কি আমার সিগন্যালটাকে এটা সর্বোচ্চ কত বামে সরাতে পারবে? দেখো সিগন্যালের ভ্যালু কিন্তু এখন লো, তার মানে নয়েজের কারণে সিগন্যালটা ইম্প্যাক্টেড হওয়া উচিত না, সিগন্যালের আউটপুট লো থাকা উচিত। কিন্তু 0.2 আসা মানে সিগন্যালটা কতটুকু বামে সরে যাবে, 0.2 ঘর বামে সরে যাবে, তাই না?
আর 0.2 ঘর যদি আমার ইনপুট বামে সরে যায় তাহলে আমার আউটপুটে কি চলে আসবে, হাই চলে আসবে না? কারণ দেখো এই এই রেঞ্জে এখানে কারেসপন্ডিং যে ইনপুট, এই ইনপুটের জন্য কারেসপন্ডিং আউটপুট কিন্তু উপরে পজিটিভ ভিএইচ। তার মানে আমার সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট দেখো আমার নয়েজের পিক টু পিক যদি 0.1-এর চেয়ে কম কিছু একটা হয়, লাইক নয়েজের পিক টু পিক ধরো 0.05, এই 0.05-এর জন্য কি হবে, আমার সিগন্যালটা কতটুকু বামে সরবে, এতটুকু বামে সরবে, 0.05। তো দেখো এই ইনপুটের জন্য আমার আউটপুট কিন্তু এখনো এই লোতেই রয়ে যাবে, তাই না? কারণ দেখো সিমিট ট্রিগার কিন্তু তোমার একেবারে এই যে ভিইউটি আর ভিএলটি, এই দুই রেঞ্জে গেলে কি হয় তোমার, এই দুই রেঞ্জের বাইরে গেলে তোমার আউটপুটটা কি হয়, ট্রানজিশন হয়। সো আমরা বলতে পারি দেখো হিস্ট্রিসিস এর উইথ যত হবে অলওয়েজ, ততটুকু পর্যন্ত তুমি একটা নয়েজ ইমিউনিটি পাবা। ঠিক আছে, অর্থাৎ হিস্ট্রিসিস উইথ যত হয়, নয়েজের পিক টু পিক ভোল্টেজ কি হতে পারবে, তত হতে পারবে। ঠিক আছে, পিক টু পিক তত হতে পারবে। সো এই ক্ষেত্রে ওটা হচ্ছে 0.1 ভোল্টই হবে। কারণ তোমাকে কি বলছে দেখো, উই ফাউন্ড দ্যাট কম্বাইন্ড নয়েজ ভোল্টেজ হ্যাজ এ পিক টু পিক ভোল্টেজ অফ অ্যারাউন্ড 0.1 ভোল্ট। সো এটা চিন্তা করে তোমাকে এমন একটা হিস্ট্রিসিস উইথ ডিজাইন করতে হবে সো দ্যাট আমার সিমেট্রিক্যাল সার্কিটটা কি হয়, এই জিনিসটাকে সুন্দরভাবে আহ হ্যান্ডেল করতে পারে আর কি। ঠিক আছে, সো আমাদের এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। সো আমাদের হিস্ট্রিসিস উইথ এর অ্যান্সার হবে 0.1 ভোল্ট। এরপর তোমাকে একটা সিমেট্রিক্যাল সার্কিট কি করতে বলছে, আহ ডিজাইন করতে বলছে। তো আমরা এখানে কোন ধরনের সিমেট্রিক্যাল সার্কিট ডিজাইন করব? তো আমরা দেখছি এটা যেহেতু স্ট্রিট লাইট কন্ট্রোলার, তো সার্কিট দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি যে এই সার্কিটে আমাদের ডিজাইন করতে হবে। এটা একটা ইনভার্টিং সিমেট্রিকা, তাই না? তো ইনভার্টিং যেহেতু সিমেট্রিকা, তাহলে আমাদের ইনপুট থাকবে এখানে। আচ্ছা, আর আমাদের একটা রেফারেন্স থাকবে। সো আমাদের সার্কিট একটু দেখি, এই সিমেট্রিক্যাল সার্কিটে আমাদের ডিজাইন করতে হবে R1 নিচে, রেফারেন্স R1 R2। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা কি আমাদের R2, এটা আমাদের R1, এটা আমাদের ভি রেফ। ঠিক আছে, so আমি বলছিলাম যে পরীক্ষার হলে একটু চেষ্টা করিও যে ফর্মুলাগুলা আহ নিচে করে নিয়ে আসার আর কি। ঠিক আছে, কারণ দেখো এখানে ভোল্টেজটা কি হবে, এটা ভি ইন হয়ে যাবে, কারণ আমরা জানি কি ভি মাইনাস আর ভি প্লাস এর ভ্যালু কি হয়, সেম হয়। সো এটা অ্যাকচুয়ালি ভি ইন হয়ে যাবে, এজ আমাদের ভি মাইনাসটা কি ভি ইন এর সমান। আর দেখো এখানে একটা ফর্মুলা বলছিলাম যে আমাদের ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটা কি হবে, ইনপুট হবে দেখো যখন আমি ভি নট এর জন্য কোনো কিছু চিন্তা করব সেটা হবে কি উপরে R1, নিচে হবে কি R1 প্লাস R2 ইন্টু ভি নট, প্লাস যখন ভি রেফ এর জন্য চিন্তা করবো এই পাশে হবে R2, নিচে হবে কি R1 প্লাস R2 ইন্টু ভি রেফ। তো এগুলো ক্লাসে বলা হয়েছে খুব দ্রুত আমরা কিভাবে এই ইকুয়েশনটা লিখে ফেলতে পারি। দেন হচ্ছে আমরা দেখতে যেহেতু পারতেছি এটা একটা ইনভার্টিং সিমেট্রিকার, তাহলে আমাদের সিমেট্রিকারটা মোটামুটি দেখতে এরকম কিছু একটা হবে। এটা হচ্ছে আমাদের ভিইউটি, এটা হচ্ছে আমাদের ভিএলটি। তো দেখি আমাদের ভি ইনপুটটা ভিইউটিতে আসার আগে আউটপুট কি ছিল, হাই ছিল না? একটু আগে দেখো যেখান দিয়ে আসতে স্থিতি ছিল সেখান দিয়ে কি ছিল, হাই ছিল। তাহলে আউটপুটে আমরা কি বসে দেবো, ভিএইচ। তো R1/R1 প্লাস R2 ইন্টু ভিএইচ, এখানে হবে কি আমাদের ভিইউটি, আর এখানে হবে R2/R1 প্লাস R2 ইন্টু ভি রেফ। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। সিমিলারলি দেখো আমি যখন এখানে ভিইউটির দিকে আসতেছি বাম দিক ডান দিক থেকে, তখন আমার আউটপুটটা কি ছিল, লো ছিল। তো আউটপুট যদি আমি ভিএল বসাই দিই, R1/R1 প্লাস R2, ইন দ্যাট কেস আমার ইনপুটটা কি হবে, ভিএলটি হবে। আর উপরে হবে কি তোমার R2/R1 প্লাস R2 ইন্টু ভি রেফ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করো, আমাদের জাস্ট এক্সট্রা পোর্শন কি আসছে, এটাই না? এটাই আমাদের শিফটিং ভোল্টেজ ভিএস ছিল, তাই না? ভিএস তাহলে কত, R2/R1 প্লাস R2 ইন্টু ভি রেফ। ওকে, আর যদি আমি ভি ইউটি থেকে ভি এলটি কে আমি সাবট্রাক্ট করে দিই, তাহলে আমরা কি পেতাম, আমাদের হিস্ট্রিসিস উইথ পেয়ে যেতাম। তো সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে যেটা পাবা R1/R1 প্লাস R2 ইন্টু ভিএইচ মাইনাস ভিএল পাবা। তো দেখো আমাদেরকে সার্কিটটা ডিজাইন করতে বলা হয়েছে, রাইট? তো সার্কিটটা যদি ডিজাইন করতে বলা হয় তো আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো ভ্যালু ধরতে পারি, সমস্যা নেই। আমাদের হিস্ট্রিসিস উইথটা 0.1 ভোল্ট হতে হবে, তো এটা সমান সমান কত, 0.1। আর শিফটিং ভোল্টেজটা কত, 1 ভোল্ট হতে হবে। কারণ দেখো আমরা চাচ্ছি, আমরা কিন্তু বলছি আমাদের সুইচিং ভোল্টেজটা কত, 1 ভোল্ট। তার মানে আমাদের শিফটিং কতটুকু হতে হবে হিস্ট্রিসিস উইথকে 1 ভোল্টের অ্যাক্রসে যদি আমি নিয়ে যেতে চাই। কারণ দেখো এই যে হিস্ট্রিসিস উইথটা আমি আঁকছি এটা কিন্তু 0 ভোল্টকে সে অ্যাকচুয়ালি রেফারেন্স ধরে আগাচ্ছে, তাই না? কিন্তু আমাকে এখন কতটুকু দূরে সরাতে হবে আমার হিস্ট্রিসিস উইথকে, 1 ভোল্ট দূরে সরাতে হবে, রাইট? কারণ আমরা দেখছি আমাদের সুইচিং ভোল্টেজটা কোথায় গিয়ে হচ্ছে, অ্যাকচুয়ালি 1 ভোল্টে। তো আমাদের সিগন্যালের শিফটিংটা কত হতে হবে, বা হিস্টেরিসিস উইথের শিফটিংটা কত হতে হবে, 1 ভোল্টের সমান হতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 ভোল্ট। তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইকুয়েশন আছে এখন, তো আমরা শুরু করি। আমি ধরে নিই ভিএইচ হচ্ছে 5 ভোল্ট, এটা ধরে নিই, হ্যাঁ, ভিএল হচ্ছে -5 ভোল্ট, এটা আমরা চুজ করছি। তাহলে এখানে কি কি আসবে দেখি, R1/R1 প্লাস R2, ভিএইচ ভিএল হচ্ছে 10, আর এটা হচ্ছে 0.1। তো ওই পাশে নিয়ে গেলে
R1 + R2 / R1 সমান সমান হয়ে যাবে 100। তো 1 + R2 / R1 হয়ে যাবে 100। তো R2 / R1 এই রেশিওটা আসবে তোমার 99। তো তুমি একটাকে 1 কে ধরতে পারো, R1 কে ধরো 1 কে, R2 কি হয়ে যাবে অটোমেটিক 99 কে হয়ে যাবে। ওকে, আচ্ছা ধরার কাজ শেষ। এবারে হচ্ছে আমরা এই জিনিসটা ডিজাইন করব, সেটা হচ্ছে আমাদের ভিএসটা। সো R2 কত বসাইছি আমরা 99 কে, নিচে বসবো R1 কত 1 কে আর 99 কে, আর ভি রেফ সমান সমান কত 1 ভোল্ট। তো এখান থেকে ভি রেফ এর ভ্যালুটা বের করে আনবো। এটা হবে কত 100/99 ভোল্ট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজের ভ্যালু। সো এটা এক একজনের এক এক রকম হতে পারে অ্যান্সার, ডিপেন্ডিং অন তুমি কি ধরনের ভ্যালু চুজ করতেছো। তো এই হলো গিয়ে আমাদের কোশ্চেনটার সলিউশন। ওকে, আচ্ছা ওকে। সো এখানে আরো একটা কোশ্চেন দিচ্ছে, তোমাকে বলছে এখানে একটা স্কোয়ার ওয়েভ। তো তোমরা দেখেই বুঝতেছো যে এখানে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট হয়েছে। তো অ্যাজিউম ফর দ্য স্কোয়ার ওয়েভ জেনারেটর একটা রেশিও, ওরে বাবা কি হলো এটা। আচ্ছা তোমাকে বলছে এটা একটা স্কোয়ার ওয়েভ, এটার জন্য R2 হচ্ছে 0.866 R1, এটা বলছে, আর ভি সেট মাইনাস ভি সেট সমান, তাই না? অ্যাকচুয়ালি ভি সেট সমান সমান মাইনাস ভি সেট, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্কোয়ার ওয়েভ সার্কিটের ভিএইচ আর ভিএল কি হবে, মানে দিক থেকে সমান হবে না? ভিএইচ কি হয় অ্যাকচুয়ালি ভি সেট, আর ভিএল কি হয় মাইনাস ভি সেট। সো এটাকে আমি ইউ ধরলে এটা কি হয়ে যাবে মাইনাস ইউ। ওকে, আচ্ছা এবার একটা জিনিস একটু দেখি। এখানে আসলে সূত্র বসাতে গেলে তোমরা ভুল হওয়ার চান্স বেশি থাকে আর কি। কারণ দেখো আমরা যে স্কোয়ার ওয়েভ জেনারেটর গুলো পড়ছি, দেখো এখানে কিন্তু এই R1 R2 উল্টাই দিচ্ছে ওরা। দেখো আমাদের যে স্কোয়ার ওয়েভ জেনারেটরের সার্কিট, ফর্মুলা মুখস্থ করতে গেলে একটু সাবধানে মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে দেখো নিচে R1, ওখানে মনে হয় নিচে R2 নাকি। হ্যাঁ দেখো এখানে কিন্তু নিচে R2। তো ফর্মুলা দেখতে গেলে কিন্তু একটু চেঞ্জ আসবে ফর্মুলাতে, মানে R1 যেখানে যেখানে ছিল সেখানে R2 ছিল। যেমন আমাদের আগে ভিএইচ, হ্যাঁ সরি ভিইউটির ফর্মুলা কি ছিল, R1/R1 + R2, না এখানে কি হবে R2/R1 + R2 ভিএইচ হবে। প্রথমত এটা একটু মাথায় রেখে, আর ভিএলটি কি হবে R2/R1 + R2 ভিএল। আই হোপ আমি বুঝতে পারছি ফর্মুলা চেঞ্জটা কি কারণে আসছে। কারণ এই সার্কিটে R2 আছে গ্রাউন্ডের সাথে, আর যেটা যেই রেজিস্টার গ্রাউন্ডের সাথে থাকে সেটাকে আমরা উপরে বসাতে হয় নিউমারেটরে। ঠিক আছে, আর এতদিন যখন আমরা অঙ্ক করতাম বা আমরা প্রবলেম গুলো সলভ করছি কিংবা আমরা ফর্মুলা গুলো প্রুফ করছি, তখন আমরা দেখছি আমরা R1 কে গ্রাউন্ডের সাথে কানেক্ট রাখছিলাম, সো R1 উপরে আসতো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখন R2 আর R1 এর রেশিও তো বলেই দিছে, R2 R1। তো আমি R2 জায়গায় 0.866 R1 বসাই দিছি, আর R1 এর জায়গায় এখানে R1 থাকুক, এখানে হবে কত 0.866 R1। আর ভিএইচ এর জায়গায় কত বসাবো ইউ। সিমিলারলি এখানেও 0.866 R1, R1 প্লাস 0.866 R1 ইউ। ঠিক আছে, তো আমরা যদি এখন কাটা ইয়া করি 0 পয়েন্ট কাটাকাটি করে, R1 দেখো কমন নিলে নিচে আসে আহ এটা আসবে 0 পয়েন্ট, মানে আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে দিচ্ছি। মানে দেখো তুমি যদি R1 কে কমন নাও তাহলে এখানে আসবে 1.866 ইউ। আচ্ছা এটুকুই দেখে দিতে পারি, নাহলে একটু ভেজালও হতে পারে সামনে গিয়ে, যাই হোক। তো আমাদের এটা চলে আসে ডিরেক্ট 0.464 ইউ। আর এখানেও যদি সেম কাজ করি, ওকে এখানেও সেম আসবে, বাট এখানে ইউর জায়গায় মাইনাস ইউ আসবে, কারণ ভিএল এর জায়গায় মাইনাস ইউ বসাতে হবে। তো এটা আসবে -0.464 ইউ। আচ্ছা এখন তোমাকে বলছে ফ্রিকোয়েন্সি বের করতে। তো ফ্রিকোয়েন্সি বের করতে আমাদের টাইম পিরিয়ড T1 আর T2 বের করা লাগবে। তো T1টা আমরা বের করি। তো আমাদের T1 হচ্ছে অ্যাকচুয়ালি টাউ এল এন ভি এইচ মাইনাস, আচ্ছা আর কিছু কি বলে দিচ্ছে, প্রুভ দ্যাট, আচ্ছা T = 2 RFC। ওকে, তো আমাদের সার্কিটে টাউ কত হবে বলো তো, RFC হবে না? কারণ দেখো আমাদের এই যে এখানে রেজিস্টারটা হচ্ছে কত RF, আর ক্যাপাসিটরটা হচ্ছে সি। তো আমাদের টাইম কনস্ট্যান্ট হবে RF × সি, আর এটা হবে ভিএস মাইনাস ভিএলডি, ভিএস মাইনাস ভিইউটি। তো আমি যদি ভ্যালুগুলো বসাই দিই T1 এর এখানে ln, তো আমাদের ভিএস হচ্ছে ইউ, ইউ মাইনাস ভিএলটি কত, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 0.464 ইউ। ভিএস হচ্ছে এখানে ইউ, আর এখানে -0.464 ইউ। তো কাটাকাটি করলে যেটা হয় টাউ ইন্টু ln 1.464 ডিভাইডেড বাই, বাকিটুকু সাবট্রাক্ট করি, 1 - 0.464, 0.536। তো একটা কাটা দিয়ে ভাগ দিলে যেটা আসে 1.464 অ্যান্সার। ln করে ফেললাম আর কি, ঠিক আছে। 1 আসে, এই পুরাটার ভ্যালু 1 আসে। তো এখান থেকে পাবো কত টাউ, টাউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত RF × সি। সিমিলারলি T2 বের করি, T2 হচ্ছে ln
ln VL মাইনাস VUT VL মাইনাস VLT। তো টাউ ln VL মানে হচ্ছে মাইনাস ইউ, মানে হচ্ছে প্লাস ভিউটি কত, ভিউটি হচ্ছে তোমার, সরি এটাও মাইনাস হবে, -0.464 ইউ, আর নিচে হবে মাইনাস ইউ, মাইনাস মাইনাস প্লাস 0.464 ইউ। সো আমি যদি এখান থেকে মাইনাস ইউ কমন নেই, মাইনাস ইউ কমন নিলে কাটাকাটি চলে যাবে, আর থাকবে কত, 1.464ই থাকবে, আর নিচে থাকবে মাইনাস ইউ কমন নিলে 0.536। তো এটাও আসলে বলার কিছু নাই, টাউই আসবে। আর টাউ সমান সমান কত, RFC। তো আমাদের টোটাল টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি কত জানি আমরা, T1 + T2 জানি, দুটাই কত আসছে, RFC করে আসছে, তাহলে আমরা 2 RFC পাবো কি অ্যান্সার আমাদের। সো এটাই হচ্ছে আমাদের প্রবলেমটার টাইম পিরিয়ড। তো আশা করি এই প্রবলেমটা সলিউশন বুঝতে পারছো। তো এটা হচ্ছে যে আমাদের প্রবলেম 3 এর সলিউশন। আর প্রবলেম 4, আচ্ছা এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। তো ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটরও তোমাদেরকে ক্লাসে দেখানো হয়েছে, তো আমরা এখন এটার সলিউশনটা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা এটা আমরা নেক্সট ভিডিওতেই দেখি বাকিটুকু, এখানে আরো আসলে কিছু প্রবলেম আছে। ওকে, তো আমরা সবগুলো নেক্সট লেকচারে দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।